আগের দিনের ভিডিওতে আমরা প্রোটোপ্লাজমের বেশ কিছু অংশ সম্বন্ধে জেনেছিলাম, আর আজকে বাকি অংশগুলো সম্বন্ধে জানবো আর কোষের গঠনটাকে সুন্দর করে নোট লিখে ও বুঝে ডিটেলসে শেষ করে নেবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। তো আগের দিন আমরা শেষ করেছিলাম ভ্যাকুওলে, আর আজকে আমরা শুরু করব মাইটোকন্ড্রিয়া দিয়ে, ঠিক আছে? এবং বেসিক ধারণাটা তো আমাদের আছেই যে কোনটা কি কাজ করে, তাই তো? তো সেই বেসিক ধারণাটার সঙ্গে করেই আমরা চলো ভাই মাইটোকন্ড্রিয়াটা সুন্দর করে পড়ে ফেলি। এখন সেই আমাদের প্রসেস অনুযায়ী আন্তর্জীবী অবস্থান, মাইটোকন্ড্রিয়া মূলত সমস্ত ইউক্যারিওটিক কোষেই থাকে, এটা কিন্তু উদ্ভিদ বা প্রাণী হয়ে আলাদা হয় না, তাই আমরা লিখতে পারি সব ইউক্যারিওটিক কোষ। হয়ে গেল। এবার কথা হচ্ছে দাদা কোষে কোথায় থাকে? ওয়েল, কোষেও কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় থাকে এটা বলা যায় না, তাই সহজ ভাষায় বলে দেবো, কি বলে দেবো? বিক্ষিপ্তভাবে অবস্থিত, তাই তো? মানে কখনো এখানে থাকে, কখনো ওখানে। তাহলে চলো এবার সুন্দর করে গঠনটা পড়ে নিই। তো আর আমরা আকারও এখানে নিতে পারি, আকার হবে হচ্ছে দণ্ডাকার, যাই হোক না মাথায় রাখলেও চলবে। গঠন, গঠনটা কি মানে এটাকে দেখে যাই না তোমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে সে একটা সাবানদানির মতো, সাবানদানির মতো, মানে এরকম দুটো সাবানদানি, জাস্ট ওপরেরটাকে খুলে নিয়েছি ঢাকনিটা, ফলে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি, এবং তো সেরকমই আর কি। তো মোটামুটি আমরা চলো এক একটা করে দেখি। এই যে অংশটা দেখছো, এই যে অংশটা, এটাকে সাদা দিলে বোধহয় বোঝাতে সুবিধা হবে। এই যে অংশটা দেখছো, হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক্যালি বহিঃপর্দা। ওকে, তুমি তো জানোই যে আগেও দেখেছো যে বিভিন্ন অঙ্গাণুর কিন্তু পর্দা থাকে, তাই না? কারণ সেই পর্দাই তাকে সাইটোপ্লাজমের সঙ্গে সেই অঙ্গাণুকে আলাদা করে। তো বহিঃপর্দা, এবার এখানে কিন্তু আর একটা চমকাবার মতো ব্যাপার আছে, কারণ এখানে একটা অন্তঃপর্দাও পাবো, মানে দুটো পর্দা পাবো। ওকে, তো বহিঃপর্দা তো এটা, আর অন্তঃপর্দাটা কোনটা? এই যে আমি আঁকছি দেখো সাদা দিয়ে, এই যে এই অংশটাকে বলছে অন্তঃপর্দা, এবং অন্তঃপর্দাটা বেশ কিন্তু অন্যরকম, ভালো করে দেখো খেয়াল করে, তাই না? অন্তঃপর্দাটা বেশ অন্যরকম। কেন অন্যরকম দাদা? কিরম একটা কুঁচকানো কুঁচকানো, মানে এইরকম এরকম এরকম, তাই না? মানে ভাঁজ খাওয়া। পর্দা কি হওয়া উচিত? নর্মাল এরকম হওয়া উচিত, এটা কিন্তু সেটা নয়, এটা কিন্তু এরকম এরকম ভাঁজ খাওয়া। ওকে, তো এই ভাঁজ খাওয়া পর্দাটা কিন্তু একটা অন্তঃপর্দা রূপে অবস্থিত, এবং চলো তাহলে যা বললাম পয়েন্ট করে নিই, এটাকে কি বলছে? অন্তঃপর্দা। ওকে দাদা, এবং এই অন্তঃপর্দাটা ভাঁজ করা বলে একে একটা আলাদা নামে আমরা ডাকবো। কি নামে ডাকবো? ক্রিস্টি। কি নামে ডাকবো? ক্রিস্টি। ওকে, ক্রিস্টি মানেই হচ্ছে ভাঁজ করা পর্দা, ওকে, বা ভাঁজ করা স্ট্রাকচার। এবার এর ভেতরে কি দেখতে পাচ্ছি দাদা? এই দেখো, এই ভেতরে পুরো অংশটাকে, এটাকে অন্য কালি দিয়ে করলে আরো সুন্দর লাগবে। এই ভেতরের পুরো অংশটাকে যদি তুমি দেখো, মানে পর্দাটাকে ছেড়ে দিয়ে ভেতরে যা আছে আর কি, হ্যাঁ, এটাকে একটু মোটা কালি দিয়ে করলে আরো ভালো হবে। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো আমরা দেখাচ্ছি, ওমা হলদে তো হচ্ছে কিন্তু সেরম হলদে হচ্ছে না তো, যাই হোক। তো এই যে ভেতরের অংশটা যতটা হচ্ছে আর কি, পরিষ্কার মোটামুটি একটু তো হচ্ছে, তো এই ভেতরের পুরো হলদে অংশটার নাম হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। ওকে, ম্যাট্রিক্স বা ধাত্র। এবং আমরা তো আগে থেকেই জানি যে এই মাইটোকন্ড্রিয়ার কাজটা কি করে। মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? তো এই ধাত্রের মধ্যে বহু বহু উৎসেচক থাকে যারা মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে সাহায্য করে। ওকে, তাহলে যা কথা তাই কাজ, চলো হেডিংটা লিখে নিই। কি বললাম এটার নাম? এটার নাম হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। এবং ধাত্রের মধ্যে দেখো, খেয়াল করছো, এই দেখো এরম 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 ডিএনএ আছে, হ্যাঁ, এখানে ছোট 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 রাইবোজোম আছে, ওকে, আরএনএ আছে, এরকম বিবিধ বস্তু থাকে, ঠিক আছে? তাহলে চলো যা পড়লাম যা দেখলাম লিখে ফেলি। আর এখানে আর একটা কথা একটু বলেই লেখাটা শুরু করা উচিত। এই যে পর্দাগুলো, এই যে পর্দাগুলো অন্তঃপর্দা, তার যে ওপরের অংশটা, এই যে চূড়াটা বলতে পারো, সেইটার ওপর কিন্তু এরকম কিছু দানা থাকে, এরকম কিছু দানা থাকে। তো এই দানাগুলোকে কি বলে? অক্সিজোম দানা। কি বলে? অক্সিজোম দানা। ওকে, এবং এই দানাগুলোর সঙ্গেও কিন্তু আমাদের শক্তি উৎপাদনের
সম্পর্ক আছে, সেটা আমরা নিশ্চয়ই বুঝবো। 9-এও বুঝবো না, অ্যাকচুয়ালি 11-এ গিয়ে বুঝতে পারবো। তো কিন্তু বুঝবো, মানে আজকে বুঝিয়ে দিলাম যে অক্সিজম দানা জিনিসটা কি। ওকে, তাহলে চলো এবার লিখে ফেলি। তাহলে গঠনে কি দেখলাম? দ্বি একক পর্দা উপস্থিত, হ্যাঁ দাদা দেখতে পেয়েছি। ওকে, দ্বি একক পর্দার মধ্যে কি কি পড়বে? বহিঃপর্দা। ওকে ওকে, আর কি পড়বে দাদা? অন্তঃপর্দা। ওকে, বহিঃপর্দার ওপরে অ্যাকচুয়ালি কিছু কিছু দানা থাকে, সেটা ঠিক পরীক্ষায় আসবে না তাই জন্য লেখাচ্ছি না, কিন্তু বহিঃপর্দাও কিন্তু দানাদার। ওকে, বহিঃপর্দাতেও দানা অবস্থিত, এবং এই দানাগুলোর নাম হচ্ছে ফারান্ডেজ মোরান অধঃএকক। ফারান্ডেজ মোরান অধঃএকক। কেমন? এটা একটু এক্সট্রা ইনফরমেশন দিলাম, যাই হোক। আর অন্তঃপর্দাটাকে আমরা কি বলি? ভাঁজ যুক্ত, তাই এটার নাম, অপর নাম হচ্ছে কৃষ্টি। ওকে, আর অন্তঃপর্দার মাঝখানে কি থাকে? অন্তঃপর্দার উপরে, অন্তঃপর্দার উপরে আমরা দেখতে পাই দানা, যার নাম হচ্ছে অক্সিজোম দানা। কেমন? অক্সিজোম দানা। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে গল্প। আর আমরা কি পেলাম? আর আমরা পেলাম হচ্ছে ধাত্র, এবং এই ধাত্রের মধ্যে কি থাকে? বিভিন্ন আয়ন থাকে, উৎসেচক থাকে, ডিএনএ থাকে, আর কি থাকে? আরএনএ থাকে। কেমন? তো এই হচ্ছে খুব সহজ করে বলতে গেলে যতটুকু আমাদের জানতে লাগবে তার সম্বন্ধে, না মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে। আর কাজ কি দাদা? একটা কাজই হতে পারে, যেটা অলরেডি আমরা পাওয়ার প্ল্যান্টের উদাহরণ দিয়ে পড়েছিলাম। কি সেটা? সেটা হচ্ছে শক্তি উৎপাদন। এই প্রসেসটাও আমরা 9-এ পড়বো, 11-এ পড়বো, ঠিক আছে? তো শক্তি উৎপাদন, অ্যামেজিং প্রসেস, কি করে শক্তি উৎপাদন হয়। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া যতটুকু লাগতো আমরা কিন্তু ডান। তাহলে চলো আর দেরি না করে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখি চলো পরের স্লাইডে কি আছে। সেভ। ওকে, তো পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে বেসিক্যালি আমরা দেখিতে পাচ্ছি যে প্লাস্টিড আছে। ওকে, কি আছে? প্লাস্টিড আছে। চলো ভাই প্লাস্টিড জিনিসটাকে একটু দেখে নি। যা, প্লাস্টিড জিনিসটাকে একটু দেখে নি। তো প্লাস্টিডের ক্ষেত্রে কিন্তু এ সার্বজনীন নয়। আন্তর্জীবী অবস্থানে কি পাবো? শুধুই উদ্ভিদ। ইয়েস, প্লাস্টিড কিন্তু সার্বজনীন নয়, তাই এ শুধু উদ্ভিদে থাকে। কেমন? এবার হচ্ছে আন্তর্কোষীয়। আন্তর্কোষীয়র ক্ষেত্রেও সে একই কথা, বিক্ষিপ্তভাবে কোনো নির্দিষ্ট ভাবে অবস্থান কিন্তু প্লাস্টিড করে না। এবং প্লাস্টিডের ক্ষেত্রে একটা আমরা জিনিস দেখতে পাবো যে আমরা কি করছিলাম, অন্যান্য অঙ্গাণুর ক্ষেত্রে ডাইরেক্ট গঠনে চলে যাচ্ছিলাম, যে এটার এটা ভাগ, ওটার ওটা ভাগ, এইগুলো থাকে। এখানে খেয়াল করছো একটা এক্সট্রা পয়েন্ট আছে, তার নাম হচ্ছে প্রকারভেদ। অর্থাৎ প্লাস্টিড অনেক রকমের হয়। হ্যাঁ, তার কাজ আছে, তার বিভিন্ন কাজ অনুযায়ী সে অনেক রকমের হয়। সেই অনুযায়ী কিন্তু আমরা প্লাস্টিডের গঠনটা পড়ি, এবং তার মধ্যে একটাই পড়তে হয়। তো চলো আগে প্লাস্টিডের প্রকারভেদটা ভালো করে নিই। প্লাস্টিডের প্রকারভেদ কি? প্লাস্টিডের প্রকারভেদ আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি বর্ণযুক্ত প্লাস্টিড, একটাকে বলতে পারি বর্ণহীন প্লাস্টিড। কেমন? বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে দুটো ভাগ হবে, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। কেমন? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। ওকে, এবং বর্ণহীনের মধ্যে একটাই হবে, সেটার নাম হবে লিউকোপ্লাস্টিড। ওকে, তাহলে প্রথম আমাদের মাথায় যেন এইটা ঢোকে, এবং বিভিন্ন প্লাস্টিডের কাজও বিভিন্ন, সে কথায় আসবো। এবং ক্রোমোপ্লাস্টিড বিষয়টা কি? দেখো আমি নিচে ছবি টবি সবই এনেছি। আগে দেখো ক্রোমোপ্লাস্টিড বিষয়টা কি। ক্রোমোপ্লাস্টিড বিষয়টা হচ্ছে কালার আছে, মানে কি কালার আছে? উত্তর হবে মানে সবুজ ছাড়া বিভিন্ন রং। কেমন? যেমন লাল। ওকে, মানে লালের ভ্যারিয়েন্ট হতে পারে, তোমার কমলার ভ্যারিয়েন্ট হতে পারে, বেগুনির ভ্যারিয়েন্ট হতে পারে, হ্যাঁ ভায়োলেট কালার হতে পারে, মেরুন। তো মানে এই ভ্যারিয়েশনটা দেখতে পাবে। হ্যাঁ, মানে লঙ্কার লাল থেকে
গোলাপ ফুলের লাল। ওকে, ফুল তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ফুল বিভিন্ন রকমের, বিভিন্ন ফল বিভিন্ন রকমের, তো সেই হলুদ মানে সবুজ ছাড়া যত রকম রং হতে পারে, সেটা হলুদ হতে পারে, কমলা হতে পারে, সব পড়ে আন্ডার ক্রোমোপ্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্টিডের ক্ষেত্রে শুধুই সবুজ, কেমন, শুধুই সবুজ। আর লিউকোপ্লাস্টিডে কোনো কালার থাকে না, কারণ তুমি নিজেই কথাটাকে খেয়াল করে দেখো, লিউকো মানে হচ্ছে সাদা বা বর্ণহীন, কেমন, বুঝে গেলাম। তাহলে চলো এবার আমরা গঠনটা পড়ি। তো গঠনের ক্ষেত্রে একটা মজাদার ব্যাপার হচ্ছে, এবং বাই দ্য ওয়ে আমি কিন্তু ছবিও এনেছি, তুমি যদি খেয়াল করে দেখো। হ্যাঁ, ক্রোমোপ্লাস্টিড কোনটা, ক্রোমোপ্লাস্টিড হচ্ছে এইটা, এই সরি, ভেরি সরি, ক্রোমোপ্লাস্টিড হচ্ছে এইটা, ওকে, ক্রোমোপ্লাস্টিড। আর সবুজ যেটা দেখছো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ওকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, ওকে। তোমার হয়তো দেখে মনে হচ্ছে একটু সাদাটে টাইপের, কিন্তু সরি, তোমার হয়তো দেখে মনে হচ্ছে একটু গোলাপি, কিন্তু বেসিক্যালি ওটা গোলাপি না, সাদাই হয়, ঠিক আছে। আমরা যেরকম ছবি পেয়েছি সেরকম দেখাচ্ছে, কিন্তু মোটামুটি এই 3 ধরনের হয়। তাহলে পরের স্লাইডে চলো দেখি, যাও। তো পরের স্লাইডে আমরা নিয়ে চলে এসেছি ক্লোরোপ্লাস্টের গঠন, অর্থাৎ ক্লোরোপ্লাস্টটা ঠিক কেমন দেখতে, কারণ আমরা বললাম না সব গঠন পড়তে হবে না, শুধু ক্লোরোপ্লাস্টের গঠন পড়লেই যথেষ্ট। তো 3D একটা শেপ, এটাও সেই অনেকটা মানে সেই, আমার তো মনে হয় কেন জানি এটাও সাবানদানির মতো, এরকম করে একটা টাকুস করে কাটলে এরকম ছবি একটা পাই, ওকে। তো ক্লোরোপ্লাস্ট বেসিক্যালি আমরা জানি যে প্লাস্টিড মানেই সালোক সংশ্লেষ। আমরা প্লাস্টিডকে কিভাবে পড়েছিলাম তোমার হয়তো মনে আছে, একটা উৎপাদন কেন্দ্র মানে চাষবাসের জায়গা, কৃষিক্ষেত্র। তো সেই কৃষিক্ষেত্র হচ্ছে প্লাস্টিড, ফলে প্লাস্টিড খাদ্য তৈরি করবে, এটা খুব স্বাভাবিক, এবং তার জন্য গাছে প্লাস্টিড থাকে বলে গাছ খাদ্য তৈরি করে। তো প্লাস্টিডের সেরকমই গঠন, তোমরা দেখো প্লাস্টিডের এইটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা, এইটা কিন্তু প্লাস্টিডের কি দাদা, এটা কিন্তু প্লাস্টিডের বহিঃপর্দা, তাই না, ঠিক মাইটোকন্ড্রিয়ার মতোই। আর তারপর এইখানে দেখতে পাচ্ছ আর একটা এরকম জায়গা আছে, এটা কিন্তু প্লাস্টিডের বহিঃপর্দা ঠিক নয়, এটা হচ্ছে বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝের জায়গা, এটাকে বলে পেরিপ্লাস্টিডীয় স্থান। কি বলে, পেরিপ্লাস্টিডীয় স্থান, ওকে, এটাকে বলে হচ্ছে পেরিপ্লাস্টিডীয় স্থান, এটা একটা মাঝখানের জায়গা বিশেষ। আর তুমি বলবে দাদা তাহলে অন্তঃপর্দাটা কোথায়, এখানে অন্তঃপর্দাটা এরকম মানে কি বলবো, একটা গোল হয়ে এরকম সারি 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 দেখতে পাচ্ছ, এরকম থালার মতো স্ট্রাকচার তৈরি করেছে, মানে মনে হচ্ছে না অনেকগুলো থালাকে পর 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 রাখলে যেরকম হয় সেরকম স্ট্রাকচারটা। তো এখানে কিন্তু মানে বুঝতে পারছো মাইটোকন্ড্রিয়াতে অন্তঃপর্দা কৃষ্টি তৈরি করলো, আর এখানে অন্তঃপর্দা তৈরি করলো গ্রানা, সে কথা বলবো, কিন্তু তার আগে বুঝতে পারছো মানে খেলাটা পুরো অন্তঃপর্দারই, মানে মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড ছাড়া তো কারোর কাছে আমরা দেখতে পাইনি যে দুটো পর্দা আছে, তো যাদের কাছে আছে তাদের কিন্তু বহিঃপর্দাটা বাকি সকল পর্দার মতো, বাকি সকল অঙ্গাণুর যে পর্দা আছে তার মতো, আর অন্তঃপর্দাটা কিন্তু কি, অন্তঃপর্দাটা কিন্তু বিশেষভাবে গঠনযুক্ত, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একদম সহজ কথায় দেখো, আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এই থোকা থোকা মানে চ্যাপ্টা চ্যাপ্টা থালার মতো অংশগুলো, আর তাছাড়া ফাঁকা কিছু অংশ এই অন্তঃপর্দা ঘেরা জায়গাটার মধ্যে। এটাকে কি ধাত্র বলবো, না এটাকে ধাত্র বলবো না, তাহলে তো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড একই হয়ে যাবে, তাই জন্য এটাকে আমরা বলে দেবো কি, এটাকে আমরা বলবো স্ট্রোমা, কেমন, এটাকে আমরা বলবো স্ট্রোমা। আর এই যে অংশগুলো এগুলোকে আমরা বলে দেবো কি, গ্রানা। তবে আবারও বলছি, গ্রানা মানে কিন্তু এই পুরো থালাগুলো সাজিয়ে সাজিয়ে যে স্ট্রাকচারটা হয়েছে, আর একটা থালার নাম হবে থাইলাকয়েড, কেমন, একটা থালার নাম কি হবে, থাইলাকয়েড, তার মানে অনেকগুলো থাইলাকয়েড তৈরি মানে একসাথে যুক্ত হয় একটা গ্রানা তৈরি করে। আশা করছি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তাহলে পরে এই রকম ব্যাপারটা দেখতে,
হ্যাঁ, তাহলে চলো যা দেখতে সেটাকে সুন্দর করে লিখে নিই, তাহলে গল্প শেষ হয়ে যায়। তো সাদাতেই লিখি, অসুবিধা নেই। তো কি দেখলাম এখানেও দ্বিস্তরীয় বা দ্বি একক পর্দা বর্তমান, হ্যাঁ দাদা। ওকে, তাহলে তার মধ্যে কি কি পড়ছে? বহিঃপর্দা। ওকে, বহিঃপর্দার গায়ে কোনো দানা থাকে না, ঠিক আছে, বহিঃপর্দা জাস্ট ফ্রি থাকে। এবার হচ্ছে অন্তঃপর্দা। অন্তঃপর্দায় কি হচ্ছে? অন্তঃপর্দাগুলি মিলে মিলে তৈরি করছে আমাদের গ্রানা। ওকে, আর গ্রানাগুলো নিয়ে কি তৈরি হচ্ছে, মানে গ্রানাগুলো থেকে কি তৈরি হচ্ছে? এক একটা থাইলাকয়েড। ওকে, আর এছাড়া যে ফাঁকা অংশটা আছে সেটাকে বলছে স্ট্রোমা। সেখানে কি থাকে? হ্যাঁ, স্ট্রোমাতে কি থাকে বলিনি, সেটা হচ্ছে বিভিন্ন সেই একই গল্প, ডিএনএ, আরএনএ আর উৎসেচক। ওকে, লিখে ফেলো ভাই, ডিএনএ, আরএনএ আর উৎসেচক। গট ইট? আর আরেকটা জায়গা তুই বলবি যে দাদা বললে না পেরিপ্লাস্টিডীয় স্থান, এটা ততটা ইম্পর্টেন্ট নয় তাই বলিনি, তবে তোরা বললে ডেফিনেটলি বলতে পারি। ওকে, পেরিপ্লাস্টিডীয় স্থান হলো। তাহলে পরে কমপ্লিট। এবার আমরা পড়বো হচ্ছে কাজ। ওকে, এবং শুধু ক্রোমোপ্লাস্টিডের ক্লোরোপ্লাস্টিডের কাজ না, কারণ ক্লোরোপ্লাস্টিডের কাজ আমরা আগে থেকেই জানি, আমরা সেটা পড়েই এসেছি, কি উৎপাদন করা, খাদ্য উৎপাদন করা, আরো ভালো করে বলতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করা। ওকে, তো এখন ঘটনা হচ্ছে তাহলে বাকি দুজন কি করে? বাকি দুজন ক্ষেত্রে আমরা সেই জন্য কাজকে একেবারে তিনটে ভাগে ভাগ করে নেবো। কেমন? তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে খাদ্য উৎপাদন। পাশে যদি কার্বোহাইড্রেট লিখে দিতে পারিস তাহলে তো ক্যাবাত ক্যাবাত, ঠিক আছে, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদন, ঠিক আছে। আরো ভালো করে লিখতে গেলে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন, তাহলে তো একদম যিনি খাতা দেখবেন খুশি হয়ে যাবেন। তাহলে পরে খাদ্য উৎপাদন কার্বোহাইড্রেট জাতীয়, তাহলে এটা কারা করে? ক্লোরোপ্লাস্টিড। আর যদি বলি খাদ্য উৎপাদন ছাড়া বাকি কি রয়ে গেছে, আমরা কি দেখেছি? ক্রোমো মানে তার মধ্যে বিভিন্ন রকম কালার, তো কালারের তাৎপর্য কি হতে পারে? কালারের তাৎপর্য দুটো হতে পারে। একটা হচ্ছে পরাগযোগ, যেটা তোরা 7-এ পড়েছিস। পরাগযোগ মানে কি? পরাগযোগ মানে হচ্ছে গাছ তো নড়াচড়া করতে পারে না, কিন্তু জনন তো করতেই হবে, নাহলে নতুন জীব আসবে না, নতুন গাছ হবে না, নতুন বাগান হবে না। তাহলে সেই জন্য দুটো গাছের মধ্যে কিছু পরাগ বাহক কি করে, সেটা প্রজাপতি হতে পারে, মৌমাছি হতে পারে, মানুষও হতে পারে, তারা গিয়ে ওই পরাগটাকে এই ফুল থেকে ওই ফুলে ট্রান্সফার করে, তবেই জননটা হয়। তো স্বাভাবিকভাবেই এই পরাগ বাহক হওয়ার জন্য, বা ঠিকভাবে বলতে গেলে পরাগ বহন করার জন্য, আগে তো ফুলগুলোকে দেখতে পেতে হবে। আরে বাবা, আমাদের মতো বড় বড় চোখ নিয়ে তো একটা মৌমাছি বা একটা প্রজাপতি বসে নেই, তাহলে তাকে দেখতে পাওয়ার জন্য কি হতে হবে? ফুলগুলোকে খুব বেশি রঙিন ও অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় হতে হবে। তো রঙিন বা অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় যাই বলিস না কেন, সেটা হওয়ার জন্য খুব ডার্ক কালার লাগে। তো সেটাই বললাম আর কি, ক্রোমোপ্লাস্টিড কি লাল, বেগুনি, ওই ধরনের ডার্ক কালার, তার যে ভ্যারিয়েশনগুলো, সেইটার জন্যই কিন্তু কি হয়? পরাগযোগ হয়। আরে দেখতে পেলে তো নিয়ে গিয়ে সাহায্য করবে, তাই না? নিয়ে গিয়ে ফেলে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পরাগযোগের সঙ্গে আরেকটা লিখতে পারি, ফলের বিস্তার। তুই বলি এটা কেমন? ওরে বোকা, পরাগযোগ তো নয় হয়ে গেল, ঠিক আছে, রামবাবুর বাগানের ফুলের সঙ্গে শ্যামবাবুর বাগানের ফুলের বিয়ে হয়ে গেল, কোনো প্রবলেম নেই, কিন্তু তারপর যে সন্তান হলো, যাকে আমরা বলছি বীজ, এবং যার ওপর থাকে একটা ফলের কভারিং, সেই ফলটাকেও তো কিছু জীবের পক্ষে আইডেন্টিফাই করতে হবে, তবেই তো তারা খাবে, নিয়ে চলে যাবে। নিশ্চয়ই তোদের কাঠবিড়ালির কথা মনে পড়ছে। তো তবেই তো সে কাঠবিড়ালি নিয়ে চলে যাবে, গিয়ে কোথাও ছুঁড়ে ফেলে দেবে, তারপর আবার সেখান থেকে গাছ হবে। এই তো গাছের জীবন, এই তো গাছের জীবন চক্র। ফলে স্বাভাবিকভাবেই দুটোই, পরাগযোগ ও ফলের বিস্তার, দুটো ক্ষেত্রে রং লাগে। আর অ্যাট্রাকটিভ রং মানেই ক্রোমোপ্লাস্টিড। অ্যাট্রাকটিভ রং মানে কি বললাম? ক্রোমোপ্লাস্টিড। এবার তুমি বলবে যে দাদা সবই হলো, কিন্তু গাছের ক্ষেত্রে তো একটা প্রবলেমও আছে, সেইটাকে ধরেই আমরা লিউকোপ্লাস্টিডের কাজটাও বুঝবো। কারণ গাছের ক্ষেত্রে প্রবলেম কি, আমরা বারবার বলেছি, গাছ খাবার
তৈরি করতে পারে, কিন্তু গাছ তো নড়াচড়া করতে পারে না। তাই সে তার অকালের জন্য, মানে যে সময় তার কাছে খাবার দাবার কিছু থাকবে না, সেই সময়ের জন্য সে খাবারটাকে সঞ্চয় করে রাখে। তো এই লিউকোপ্লাস্টিড হচ্ছে সেই সঞ্চয় করার বিষয়। কারণ মানুষ খাবার সঞ্চয় করে না, প্রাণী খাবার সঞ্চয় করে না। কেন? কারণ প্রাণীদের যখন দরকার দোকানে যাবে, মাকে বলবি যে 10 টাকা দাও তো একটা চিপসের প্যাকেট কিনে আনি, হ্যাঁ, বা মা খিদে পেয়েছে রাত্রিবেলা রুটি করো তাড়াতাড়ি, এগুলো বলবি। কিন্তু গাছের লাইফটা স্যাড লাইফ, তাই গাছ ওগুলো করতে পারে না। তাই গাছকে কিন্তু সহজভাবে তার নিজের খাদ্য নিজেকেই সঞ্চয় করে রাখতে হয় ভাই কোষের মধ্যে, এবং সেটা তাকে করতে সাহায্য করে লিউকোপ্লাস্টিড, এবং সেই জন্যই তার কোনো কালার নেই। তাহলে আমরা লিখবো কি? খাদ্য সঞ্চয়। এদিকে লিখবো লিউকোপ্লাস্টিড। গল্প শেষ। ওকে, তাহলে পরে প্লাস্টিডের গল্প কিন্তু আমাদের শেষ। এবার চলো এবার আমরা পরের স্লাইডে যাই। সেভ। দেখি পরের স্লাইডে কার কথা বলা হয়েছে। ও বাবা, কার কথা বলা হয়েছে? আর একটা মিস্টিরিয়াস অঙ্গাণু, কি নাম? সেন্ট্রোজোম। চলো দেখি সেন্ট্রোজোম বেটা কি করে। দেখো সেন্ট্রোজোম কি করে, সেখানে আমরা মোটামুটি যে উদাহরণটা দিয়েছিলাম তোমাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম আমাদের, মানে সেন্ট্রোজোমের ক্ষেত্রে কি উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি দেশের আয়তন বাড়ানো, দেশটাকে বড় করা। ওকে, সেখানে আমরা আমাদের এনএসএ অজিত দোভালের উদাহরণ দিয়েছিলাম, তাই না, যিনি আমাদের পুরো দেশটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। তো সেরকমই এখানেও সেরকমই একটু গল্পটা হবে। তো সেটাকে তো গল্প করে বলেছিলাম, দেশ বাড়ানো মানে কি কোষ বাড়ানো? ওয়েল তাই, কোষ বাড়বে কিভাবে সেটা একটু দেখে নিই, নালে এদিকে আসতে পারবো না। তো কোষ বাড়ার প্রসেসকে বলা হয় কোষ বিভাজন। ওকে, কোষ বাড়ার প্রসেসকে কি বলা হয়? কোষ বিভাজন। তো তার ছবিটা আগে দেখে নিই, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হয় নাকি। সেই ছবিটা আমি তোমাদের জন্য এনেছি। তো কোষ বাড়ার প্রসেসকে বলা হয় কোষ বিভাজন। এটা কিসের ছবি? একটা কোষ বিভাজনের ছবি। ওকে, এবং এই ছবিটা আনাই হয়েছে যাতে তুমি সহজ করে কোষ বিভাজনের ধারণাটা শুধু রাখতে পারো, নাহলে ওই মুখস্থ করতে হবে যে হ্যাঁ কোষ বিভাজন বলে কিছু একটা আছে। মানে সেই তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তো কোষ বিভাজন, এখন এই কোষ বিভাজনের মধ্যে আমরা কি দেখছি না, এইটা ধরো একটা কোষ, তাহলে এই কোষটা কি হলো? কোষটা প্রথমে দেখেছো নিউক্লিয়াসটা দুভাগ হয়ে গেল। ওকে, এবং তারপরে নিউক্লিয়াস দুটো দুভাগ হওয়ার সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমটাও অলমোস্ট হাফ হয়ে গেছে, বা হাফ হওয়ার মুখে, আর এখানে তারা আলাদাই হয়ে গেছে। তো এই প্রসেসটাকে বলে কোষ বিভাজন। কোষের দেখো, খেয়াল করে দেখো, একটা কোষ থেকে কিন্তু তুমি কিছুক্ষণ বাদে দুটো কোষ পেয়ে যাচ্ছ, সেই জন্য এটাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন মানে হচ্ছে কোষের আয়তন বাড়ানোর একটা প্রক্রিয়া, বা সেভাবে ভাবতে গেলে একটা কোষ তো আজীবন বাঁচবে না, তাই না? তো সে মারা যাওয়ার পর নতুন কোষটাকে সে পৃথিবীর বুকে দিয়ে যাচ্ছে। এভাবেই পৃথিবীর বুকে, পৃথিবীর ওপর জীবসত্তা কন্টিনিউ হয়। ওকে, তো সেইটাকেই বলে কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজনে মূলত আরো ভালো করে বলতে গেলে প্রাণী কোষের কোষ বিভাজনে, কান দিয়ে শোনো, প্রাণী কোষের কোষ বিভাজনে মূলত কাজ করে সেন্ট্রোজোম। ওকে, তাহলে গল্পটা একটু বুঝিয়ে দিলাম, কাজটা, যাতে তোমার গঠনটা পড়তে খুব একটা অসুবিধা না হয়। তো চলো গঠনে এবার যাই। তো গঠনে কি দেখতে পাচ্ছি? অদ্ভুত রকমের মনে হচ্ছে বাঁশ ফাঁস দিয়ে কিরম কি তৈরি দাদা। হ্যাঁ সেটা মানছি, চল বাঁশ ফাঁস দিয়ে কিরম কি তৈরি দেখি। তো আন্তর্জীবী অবস্থান আমরা জানি, এ কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, একে শুধুমাত্র পাওয়া যায় প্রাণী কোষে। ওকে, আন্তর্কোষীয় অবস্থান, ওয়েল এটাকে না নিউক্লিয়াসের ঠিক ওপরে, বা আমরা ভালো করে বলতে গেলে, মানে ধরো কোষটাকে তো আমরা মোটামুটি গোল ধরছি, তাহলে গোল যদি ধরি তাহলে তার দুটো মেরু হবে। যেমন মানে পৃথিবীটা গোলাকার বা প্রায় গোলাকার বলে আমরা তার দুটো মেরু পাই, সুমেরু কুমেরু। তো সেরকমই এদেরও আমরা বলতে পারি যে কোষের দুই মেরুতে অবস্থান করে। কেন কি, উদ্ভিদ কোষ এই আকারে না হলেও, উদ্ভিদ কোষ গোল নয়, কিন্তু উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম থাকেও না, তো প্রাণী কোষকে তো অন অ্যাভারেজ আমরা গোল হিসেবেই ধরি। তো সেই হিসাব ঠিক আছে। তাহলে হলো, এবার হচ্ছে গঠন। গঠনের ক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু পড়তে হবে না, কিন্তু এটা পড়তে হবে যে এইখানে দেখতে পাচ্ছ দুটো এরম জিনিস আছে। ওকে, দুটো এরম জিনিস আছে, এই দুটোকে বলা হয় হচ্ছে সেন্ট্রিওল। এই দুজনের নাম হচ্ছে সেন্ট্রিওল।
সেন্ট্রিওল গুলো খেয়াল করছো, একজন অন্যজনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এগুলো দেখতে অনেকটা পিপের মতো, পিপে বা ব্যারেলের মতো। আগেকার দিনে তো যেভাবে জল আসতো বা এখনো তেল ফেল আসে যেভাবে জাহাজ থেকে, ওই পিপে বা ব্যারেল করে আসে, তো সেই ব্যারেলের মতো দেখতে। ওকে, আর এছাড়া এখান থেকে কিছু কিছু রশ্মির মতো বেরোচ্ছে না, যেমন সূর্য মামা, যেমন আমরা ছোটবেলায় সিনারি আঁকতাম, যখন সেই সূর্য মামাকে আঁকতাম এরম 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 এরম, তো সেরম কিছু রশ্মি বেরোচ্ছে। ওকে, তো এগুলোকে বলে হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। কি বলে? অ্যাস্ট্রাল রশ্মি। ওকে, এবারে এই অ্যাস্ট্রাল রশ্মি কি, তা কি করে সেগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব ক্লাস 10-এ। হ্যাঁ, এখনো দেরি আছে অনেকক্ষণ, কিন্তু এই গঠনটা মাথায় রাখলে তবে ওদিন ওটা ক্লিয়ার হবে। পড়াশোনাটা একটা ধারাবাহিক প্রসেস, এটা এরম নয় যে এক্ষুনি পড়লাম ভুলে গেলাম ঠিক আছে আবার পরে পড়বো, না 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 না, তাহলে তো পড়াশোনার পথে তুমি ভুলভাবে এগোচ্ছ। ওইভাবে হয় না, পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, তবেই কম পড়ে ভালো রেজাল্ট হবে। তো চলো, যা বললাম লিখে ফেলি। হ্যাঁ, আর এখানে এই দুটোকেই আমরা পয়েন্টিং করলাম, এইটাকেও করতে পারি, এইটাকেও করতে পারি। এই যে মানে যেখান থেকে রশ্মিগুলো বেরোচ্ছে, তাহলে এটার নাম দিতে পারি আমরা কাইনেপ্লাজম, এটার নাম দিতে পারি আমরা কাইনেপ্লাজম। ঠিক আছে, যথেষ্ট, আর কিছু মনে না রাখলেও চলবে। এবং সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে, সেন্ট্রোজোমের কোনো পর্দা নেই, রাইবোজোমেরও কোনো পর্দা ছিল না, তাহলে এই দুটো অঙ্গাণুর কোনো পর্দা নেই। তাহলে যা পড়লাম লিখে ফেলি, তাহলে কি বলবো? সেন্ট্রোজোম। প্রথমে এটা আগে লিখতে হবে, সেন্ট্রোজোম কি হবে? পর্দা বিহীন। কেমন? এবার সেন্ট্রোজোম যদি পর্দা বিহীন হয়, তারপর কি দেখতে পাচ্ছি? দুটি পিপে সদৃশ্য অংশ যা একে অপরের সঙ্গে কত আছে? 90 ডিগ্রি কোণে অবস্থিত। ওকে, এদেরকে কি বলে? এদের বলা হয়, কি বলা হয়? সেন্ট্রিওল। এদের বলা হয় সেন্ট্রিওল। আর কি দেখতে পাচ্ছি? সেন্ট্রিওলের সঙ্গে, সেন্ট্রিওলের চারিদিকে সেন্ট্রিওলের চারিদিকে আমরা বলতে পারি অংশকে বলা হয় কাইনেপ্লাজম। কি বলা হয়? কাইনেপ্লাজম। আর তার চারিদিকে আছে রশ্মি সদৃশ অংশ। কাইনেপ্লাজমের চারিদিকে, কাইনেপ্লাজমের চারিদিকে রশ্মি সদৃশ অংশকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। এখন এগুলো থেকেই বেম তন্তু গঠন হয়। হ্যাঁ, সেগুলো আমরা এখন না জানলেও চলবে, কারণ তার সময় এখনো আসেনি, আগে বেসিকটা আমরা মাথায় আনি। তো এইটাকে হচ্ছে পুরো ব্যাপারটা বলে। ঠিক আছে, গঠন এইটুকু জানলেই হবে। আর কাজ কি? একটাই কাজ হবে, কি হবে? প্রাণী কোষে কোষ বিভাজনে সাহায্য করা। কেমন? সেন্ট্রোজোম ডান, যতটুকু লাগবে আর কি, প্রথম পরিচয় তো, খুব বেশি পরিচয় হয়ে গেলে প্রথম দিনে বদ হজম হয়ে যাবে। ওকে, তাহলে চলো ভাই দেখি পরের জন্য কি আছে। এটা তো কোষ বিভাজনের ছবি। হ্যাঁ, পরের জন্য আছে নিউক্লিয়াস। আরো 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 বা সেভাবে ভাবতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এবং বেশ কঠিনও। চলো, আন্তর্জীবীয় এমন কোনো কোষ নেই যেখানে নিউক্লিয়াস নেই। ঠিক আছে, তার মানে অবশ্যই সমস্ত ইউক্যারিওটিক কোষে। কেমন? সমস্ত ইউক্যারিওটিক কোষে। আন্তঃকোষীয় অবস্থান মূলত কেন্দ্রে। নিউক্লিয়াস কথাটার মানেই কিন্তু কেন্দ্রে। ওকে, নিউক্লিয়াস কথাটাকে তোমরা পরমাণুর গঠনেও পেয়েছো, তাই না? একদম কেন্দ্রে যে অবস্থান করে, যেখানে আমার যতদূর মনে পড়ছে নিউট্রন আর
প্রোটন অবস্থান করে। তো সেরকমই এই ক্ষেত্রেও এটা হচ্ছে কোষের একদম কেন্দ্রে অবস্থান করে এবং সবচেয়ে বড় অংশও বলা যায়। ওকে, সেই জন্য এটাকে নিউক্লিয়াস নামে অভিহিত করা হয়। তো তাহলে আমরা কি লিখবো? কোষের কেন্দ্রে। ওকে, কোষের কেন্দ্রে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আগের দিনের ক্লাস থেকেই করছি, তোমরা ক্লাসটা দেখছো কিনা সেটার জন্য দেখার জন্যই বলতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা আমাকে বলো যে কোষের কেন্দ্রে নিশ্চয়ই থাকে নিউক্লিয়াস, কিন্তু এক ধরনের কোষে বা কোনো এক ধরনের কোষে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে না। আমার প্রশ্ন হবে কোন কোষে এবং কেন? অবশ্যই যারা পড়ছো, আগের দিনের ক্লাস দেখেছো বা এটাই প্রথম দেখছো কিন্তু তুমি জানো, কমেন্টে লিখবে। ওকে, আমি দেখবো কিন্তু। তাহলে এবার চলো নিউক্লিয়াসের গঠন দেখি। দেখো ভাই, নিউক্লিয়াসেরও কিন্তু দুটো পর্দা আছে। নিউক্লিয়াসেরও কিন্তু দুটো পর্দা আছে এবং এই দুটো পর্দা আবার একটু অন্যভাবে আছে, খেয়াল করবে। এইটা ধরো বহিঃপর্দা, এটা বহিঃপর্দা, 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 বহিঃপর্দা। এখন দেখতে পাচ্ছ বহিঃপর্দা আর এইটা হচ্ছে অন্তঃপর্দা। মানে কিরম ব্যাপারটা হয়ে গেছে, বহিঃপর্দা আর অন্তঃপর্দা কিছু জায়গায় মিলেছে, আবার কিছু জায়গায় একটা ফাঁক তৈরি করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ কেসটা? বহিঃপর্দা অন্তঃপর্দা ঠিক কন্টিনিউয়াস না, মানে একভাবে গেছে তা নয়। বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে কিছু ফাঁক আছে। এই ফাঁকগুলো দিয়েই বেসিক্যালি জিনিসপত্রের আদান প্রদান হয়, মানে কোনো কিছু ঢোকা বা কোনো কিছু বেরোনো। কারণ মনে রাখতে হবে ভাই, নিউক্লিয়াস আমাদের কোষের মস্তিষ্ক, মানে কোষের সমস্ত কাজ ওখানে হয়, কোষটাকে চালানো হয়। যেরকমভাবে আমরা কি বলেছিলাম, দেশের সংসদ, এই যে আমাদের দেশের দিল্লিতে সংসদটা আছে, সেখানেই তো সব কিছু ঠিক করা হয়। ঠিক আছে, তোমার তুমি কত টাকার ওষুধ কিনবে, তুমি বিদেশ যেতে পারবে কিনা, তোমার বাড়ির রাস্তা ঠিক হবে কিনা, এই সমস্ত কিছু সংসদে ঠিক হয়। কতটা আমাদের ধান উৎপন্ন হবে এবছরে, কতটা হবে না, কটা এরোপ্লেন দেশে থাকবে, দেশ কতটা শক্তিশালী হবে, সবই তো এদের দায়। তো স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসও কিন্তু সেরকমই কাজ করে এবং তাই জন্যই সংসদে ওই লেভেল অফ প্রোটেকশন থাকে, কারণ ওখানে দেশের নিয়মায়ক যারা, মানে নিয়মগুলোকে স্থির করে যারা, দেশের নীতি নির্ধারকরা কিন্তু থাকে। তা স্বাভাবিকভাবেই আমরা সেটাই দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসেরও সেই জন্য ওরকমই প্রোটেকশন চাই। সংসদের যদি ওরকম প্রোটেকশন হয় তো নিউক্লিয়াসেরও তো প্রোটেকশন চাই। তাই জন্যই দেখো নিউক্লিয়াসে যে যখন খুশি আসতে যেতে পারে না। কারণ অন্য অঙ্গাণুগুলো তুমি কি দেখলে, বহিঃপর্দা থাকুক, অন্তঃপর্দা থাকুক বা একটাই পর্দা থাকুক, যে যখন খুশি আসতে যেতে পারে ভাই, প্রবেদক ভেদ্য পর্দা, প্রয়োজন অনুসারে যেতেও পারো আসতেও পারো। কিন্তু এখানে গল্প এরম নয়, এটা হচ্ছে কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। নিউক্লিয়াস শেষ তো কোষ শেষ, তাই না? তো সেই জন্যই দেখতে পাচ্ছ যে একদম শুধু ফাঁকা ফাঁকা কিছু জায়গা, একদম শুধু ফাঁকা ফাঁকা কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে যেখান দিয়ে জিনিসপত্র ঢুকতে বা বেরোতে পারে, এবং খুব কম জিনিসই ঢুকতে বা বেরোতে পারে, তাও উইথ পারমিশন। কেমন? তাহলে পরে এটা একটা প্রথম বোঝা গেল। তাহলে আমরা এখানে বহিঃপর্দা আর অন্তঃপর্দা পয়েন্ট করে দিই, বহিঃপর্দা প্লাস অন্তঃপর্দা। ওকে দাদা, আর বহিঃপর্দা অন্তঃপর্দার সঙ্গে মাঝখানেরটা কি, এইটা, এটাকে বলবো নিউক্লিয় ছিদ্র। এটাকে বলবো নিউক্লিয় ছিদ্র, মানে একটা ছোট্ট ফুটোর মতো, ওরকম যে যখন খুশি যেখানে খুশি দিয়ে ঢুকতে বেরোতে পারে না। আর কি দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের মধ্যে, এবার এটা যেন আমার কেন জানি না মনে হয় মানে কোষের মধ্যে কোষ, দেখো নিউক্লিয়াসের মধ্যেও মনে হচ্ছে না এরকম একটা ছোট্ট নিউক্লিয়াস আছে, ঠিক যেন কোষই একটা গোলাকার প্রাণী কোষ আর কি। এবং তাছাড়া এই ফাঁকা জায়গাটা মনে হচ্ছে না যে সাইটোপ্লাজম, আমার তো তাই মনে হয়, আমি যখন প্রথমবার পড়েছিলাম নিউক্লিয়াসকে। তো যাই হোক, সেরকমই ব্যাপারটা। তো এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস আলটিমেটলি মানে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়াসের মতো দেখতে অংশটা, তাকে আমরা কি বলে দেবো, তাকে আমরা বলে দেবো নিউক্লিওলাস। দেখো সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? কাছাকাছি কিন্তু পুরোটাই এক নয়, নিউক্লিওলাস। আর এই ফাঁকা অংশটাকে কি বলবো, সাইটোপ্লাজম? না ভাই, নিউক্লিয়াসের প্লাজম। তাহলে কি বলবো, নিউক্লিওপ্লাজম। তাহলে কি বলবো, নিউক্লিওপ্লাজম। কেমন? ভালো কথা দাদা, বুঝেছি। আর আর হচ্ছে এখানে কিছু জড়ানো 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 এরম 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 কি সব আছে, তাই না? জড়ানো জড়ানো, এটাকে অন্য কালি দিয়ে দেখাবো, দেখাই। জড়ানো জড়ানো এরম সুতোর মতো আছে, এই সুতোগুলোই হচ্ছে আসল জিনিস। তুমি কি জিনিস দাদা? এগুলোর নাম হচ্ছে ক্রোম্যাটিন বা নিউক্লিয়
জালিকা। কেমন, কি বললাম? ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকা। ওকে, তাহলে ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকা কেন এত ইম্পর্টেন্ট? কারণ এগুলো হচ্ছে, এগুলোর মধ্যেই থাকে হচ্ছে ডিএনএ, যে তোমার শরীরের সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ে বসে আছে প্রত্যেকটা কোষে, এবং ওই নির্ধারণ করে তোমাকে দেখতে কেমন হবে, তুমি কথা কিভাবে বলবে, তুমি কোন কথায় রেগে যাবে, কোন কথায় হাসবে, ইভেন তোমার জীবনে কোন রোগ হবে, তুমি ইভেন জীবনে কি হবে, সেই সব কথা। যাই হোক, ডিএনএর গল্প তো বলার জন্য আরো সময় আছে, বলবো নিশ্চয়ই। এই প্রথম তাহলে তোমাদের আমাদের জীবনের সবচেয়ে অ্যামেজিং মলিকিউল ডিএনএর সাথে পরিচয়টা হলো। এবার ধীরে ধীরে আমরা আমাদের জার্নিতে এর সম্বন্ধে অনেক কিছু আলোচনা করব। তবে আগে আমরা তাহলে চারটে অংশ দেখে নিলাম, এবং চারটে অংশের আমরা চলো সুন্দর করে লিখে নিই। তাহলে গঠন কি হবে? আমরা বলছি বহিঃপর্দা। আচ্ছা, ওরম তো বলা যাবে না, তাহলে প্রথমে বলতে হবে গঠনে দ্বি একক পর্দা আছে। ওকে, তারপর হচ্ছে বহিঃপর্দা আছে, তারপর হচ্ছে অন্তঃপর্দা আছে। বাই দ্য ওয়ে, এটাও তোমরা হয়তো বুঝতে পারছো যে বহিঃপর্দা কিন্তু আলটিমেটলি, ছবিটা মনে করো, ছবিটা মনে করো কার সাথে কানেক্টেড? বহিঃপর্দা আলটিমেটলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কানেক্টেড। কারণ নিউক্লিয়াসের পর তো এটাই ঘিরে থাকে, মনে আছে? ছবিটা মনে করো, নাহলে ক্লাসগুলো দেখে নিও, আই বাটনে লিঙ্ক আছে। তাহলে পরে কি বলছি আমরা, না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি ছিল? রাইবোজোম। তাহলে আমরা বলতেই পারি নিউক্লিয়াসের বহিঃপর্দায় থাকে হচ্ছে রাইবোজোম। বুঝলে বাবা? আর অন্তঃপর্দা অ্যাজ সাচ কিছুই থাকে না। হ্যাঁ, আর বহিঃপর্দা অন্তঃপর্দা এমনভাবেই যুক্ত হয়ে অবস্থান করে, ফলে তারপরেই চলে আসে নিউক্লিয় ছিদ্রের কথা, তাই তো? নিউক্লিয় ছিদ্রের ব্যাপারটা কি? বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝে ছিদ্র সদৃশ গঠন। কেমন? তাহলে নিউক্লিয় ছিদ্র হয়ে গেল। এবার নিউক্লিয় ছিদ্রের পর ভেতরে আসি। ভেতরে পুরো অংশটাই হচ্ছে কি? নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম, যার মধ্যে কি থাকে? যার মধ্যে আরএনএ থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, ওকে, উৎসেচক থাকতে পারে। এগুলো একদম ফর্মুলার মতো, এখন মনে রাখলে পরে এই মনে রাখাটাকে বুঝতে পারবে, কিন্তু মনে আগে রাখতে হবে। নিউক্লিয় প্লাজমের পর তারপর আমরা কি দেখতে পাচ্ছি? আর একটা নিউক্লিয়াস সদৃশ অংশ, তার নাম দিয়ে দিচ্ছি নিউক্লিয় লাস। ওকে, তাহলে এটা কি বলবো? গোলাকার অংশ। ব্যাস এইটুকু বললেই হবে। আর আর দেখতে পাচ্ছি এরকম সুতোর মতো স্ট্রাকচারগুলো, জড়ানো পেঁচানো সুতোর মতো, এদের বলছি নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা। কি বলছি? নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা। কেমন? তাহলে এগুলো কি লিখবো? পেঁচানো পেঁচানো সুতোর মতো গঠন। এই হলো গিয়ে ব্যাপার, ঠিক আছে? তাহলে হয়ে গেল চারটে অংশ, সুন্দর করে লিখে ফেললাম। এবার জাস্ট এই চারটে অংশের কাজ লিখবো। দেখো, নিউক্লিয় পর্দার কাজ কি হবে? আদান প্রদান। এটা নিয়ে বেশি লিখে লাভ নেই। নিউক্লিয় ছিদ্রের মধ্যে দিয়ে আদান প্রদান হচ্ছে, নিউক্লিয় প্লাজমের মধ্যে বিভিন্ন বিক্রিয়া হচ্ছে। তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে নিউক্লিয় লাস, এই গোলাকার অংশটা কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে। ওকে, এই যে রাইবোজোম, সেই রাইবোজোম কোথা থেকে এলো? আমরা জগদীশচন্দ্র বসুর আমাদের সময় একটা মানে গল্প ছিল। ওকে, সেই গল্পটা কি ছিল না, গল্পটা ছিল হচ্ছে অব্যক্ত, ওনার যে গ্রন্থটা সেখান থেকে নেওয়া। গল্পটা এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, বাট ওখানে একটা লাইন ছিল, নদী তুমি কোথা হইতে আসিয়াছো? মহাদেবের জটা হইতে। তো সেরকমই প্রশ্ন করাই যেতে পারে, রাইবোজোম তুমি কোথা হইতে আসিয়াছো? তো রাইবোজোম কোথা থেকে এসছে? রাইবোজোম তৈরি কে তৈরি করে? নিউক্লিয় লাস। আর ক্রোম্যাটিন তন্তুতে কি আছে? ডিএনএ। তাহলে ডিএনএ কি করে? জীবনের বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তাই না? তার মানে নিয়ন্ত্রণও করে ডেফিনেটলি। তাহলে
ধারক ও বাহক, বাহক, তাহলে সেটাকে, সেটা হচ্ছে ডিএনএ। গল্প শেষ। এবার চলো দেখি আমাদের কাছে কি আছে। আশা করছি নিউক্লিয়াসটা বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলেও আমাকে বলবে, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে এবার হচ্ছে আমরা ফিরে এসেছি আমাদের লাস্ট অংশে, সাইটোপ্লাজম। ওয়েল সাইটোপ্লাজমে আলাদা কিছু নেই, কারণ সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে এই অঙ্গাণুগুলো বা বিভিন্ন অংশ ছাড়া যেটুকু ফাঁকা অংশ থাকে, মানে একটা ঘর, এই ঘরের মধ্যে ধরো বিভিন্ন আসবাবপত্র ছাড়া যে মেঝেটা আছে, খুব সহজ, তো সেইটাকেই বলছে কি, সেটাকেই বলছে সাইটোপ্লাজম। তো আন্তর্জীবীয় ক্ষেত্রে সমস্ত কোষেই থাকবে, এটা নিয়ে বলার কিছু নেই। এবং মনে করে দেখো আমরা প্রোটোপ্লাজম দিয়ে শুরু করেছিলাম, শেষ করছি সাইটোপ্লাজম দিয়ে। ওকে, তাহলে আন্তর্জীবী অবস্থান কি হবে? আন্তর্জীবী অবস্থান হবে হচ্ছে সকল ইউক্যারিওটিক কোষে। কেমন? সকল ইউক্যারিওটিক কোষে। আর আন্তঃকোষীয় অবস্থান কি হবে না, বিভিন্ন অঙ্গাণু ও অংশের মধ্যবর্তী অবস্থান। স্বাভাবিক, ছবিটা দেখো না, এই ইয়ার, এটা এটা মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এটা কি, এটা হচ্ছে স্মুথ ইয়ার, এটা আর ইয়ার, এগুলো বোধহয় রাইবোজোম, এগুলো রাইবোজোম ছোট ছোট, এটা প্লাস্টিড। হ্যাঁ, তো এই এত বিবিধ এর ছাড়া এটা নিউক্লিয়াস, এই ফাঁকা যে জায়গা যতটুকু আছে আর কি, তাকে বলছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের গঠন অ্যাজ সাচ কিছু গঠন নেই, আমরা তবুও একটা করি অনেক সময়, এক্সোপ্লাজম ও এন্ডোপ্লাজম। যদি বা কিছুই না, এক্সোপ্লাজমের দিকে বিভিন্ন অঙ্গাণু থাকবে। কি কি অঙ্গাণু থাকবে আর কি, এন্ডোপ্লাজমের দিকে কি কি অঙ্গাণু থাকবে তোমরা তো জানো। এন্ডোপ্লাজমের দিকে মোটামুটি আরিয়ার, গলগি বডি, নিউক্লিয়াস এসব থাকে। এক্সোপ্লাজমের দিকে তোমার ধরো না মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, এরা থাকতে পারে, মানে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই বা ভাবার কিছু নেই। ওকে, আর কাজ, কাজ কি, কোষের সমস্ত বিপাকীয় কার্যাবলী সংঘটন স্থল, সংঘটন স্থল, ব্যাস এইটুকুই। আর কি বা লিখবে ভাই, এইটুকুই। হ্যাঁ, প্রোটোপ্লাজমের আঙ্গিকেই। তাহলে কোষের গঠন কিন্তু শেষ। এবং যদি মনে করে দেখো আমরা কিভাবে পড়ছিলাম, ইউক্যারিওটিক কোষটা আগে পড়েছিলাম, বলেছিলাম প্রোক্যারিওটিক কোষের গঠন আমাদের সিলেবাসে নেই, কিন্তু ইউক্যারিওটিক কোষের আধারেই প্রোক্যারিওটিক কোষের গঠনের একটা ধারণা আমাদের আছে, তো সেইটা করে নেবো। এবং মনে রাখবে ইউক্যারিওটিক কোষ বলতেও কিন্তু আমরা এটা আদর্শ ইউক্যারিওটিক কোষের গঠন পড়েছি। তার মানে মূলত যে দু ধরনের ইউক্যারিওটিক কোষ হয়, অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী, সেই দুটোকেও আমরা ভাগ করে নেব। এবং উদ্ভিদ আর প্রাণীকে ভাগ করে আমরা কিন্তু দেখে নেব যে উদ্ভিদের মধ্যে আদর্শ কোষের কোন কোন অংশগুলো থাকে, প্রাণীর মধ্যে আদর্শ ইউক্যারিওটিক কোষের কোন কোন অংশগুলো থাকে। তাহলে ইউক্যারিওটিক কোষটা শেষ হয়, তারপরে ওই ইউক্যারিওটিকের আঙ্গিকে ইউক্যারিওটিকের আঙ্গিকে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষ লিখে কোষ ডান হয়ে যাবে। চলো তাহলে আরেকটু করে নিই। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আসলে তোমরাই বলতে পারবে এটা, তবুও আমি লিখিয়ে দিচ্ছি কি হবে বিষয়। প্রথম হচ্ছে কোষ প্রাচীর, বাইরে থেকে ঢুকি, তাই না, বেকার ভেতর থেকে ঢুকে লাভ কি, বাইরে থেকে ঢুকি। চলো কি হবে, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, তাই তো। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আর কি, তারপর যদি ভেতরে ঢুকি তাহলে পরে আমরা দেখতে পাই প্লাস্টিড, তাই তো। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। তুমি বলবে দাদা এটা প্রাণী কোষেও কি থাকে বলো। প্রাণী কোষে কি থাকে, সেন্ট্রোজোম থাকে, তাই তো। উদ্ভিদ কোষে থাকে না। প্রাণী কোষে লাইসোজোম থাকে, তাই না, উদ্ভিদ কোষে থাকে না। ফলে এরকমই আর কি, এভাবে জাস্ট ভাববে বেরিয়ে যাবে, তিনটেই বেশি লিখতে দেবে, এর বেশি কিছু না, ঠিক আছে। তাহলে চলো আর আমরা শুধু প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য করার পর
প্রোক্যারিওট আর ইউক্যারিওটের পার্থক্যটা দেখে নিই। তো ইউক্যারিওটিক কোষে কি কি থাকে, কি কি থাকে, কি কি থাকে, কি কি থাকে? ইউক্যারিওটিক কোষে আমরা দেখতে পেয়েছি যে কোষ প্রাচীর থাকতেও পারে, কোষ প্রাচীর নাও থাকতে পারে। তাহলে যা দেখলাম তা লিখে ফেলি। কোষ প্রাচীর থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকবেই, रहना ही होगा भाई, रहना ही होगा। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট কথা। দ্বিতীয় কথা কি, কোষ প্রাচীরের পর আমরা কি দেখতে পাচ্ছি, কোনো অঙ্গাণুই প্রোক্যারিওটিক কোষে নেই, একটা ছাড়া, রাইবোজোম ছাড়া। তো আমরা লিখব অঙ্গাণু। ইউক্যারিওটিক কোষে সব আছে, প্রোক্যারিওটিক কোষে কিছুই নেই, শুধু আছে রাইবোজোম। রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণুই প্রোক্যারিওটিক কোষে নেই। ইউক্যারিওটিক কোষে আকার অনেক বড়, আমরা যেহেতু আকার জিনিসটা আমরা সেই হিসাবটা পড়েছি, তো আমরা আকারটাকেও ধরতে পারি। ওকে, আকার কি ধরতে পারি? আকার হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি 10 থেকে 100 মিলিমিটার। এই হচ্ছে ইউক্যারিওটিক কোষের সাইজ, আরো বড় হতে পারে। প্রোক্যারিওটিক কোষ কিন্তু, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষ কিন্তু 1 থেকে 10 মিলিমিটার, ইভেন তার থেকেও ছোট হতে পারে। তো আকারের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পার্থক্য আছে। এছাড়া আর কি বলতে পারি? এছাড়া আর কিছু বলার দরকার নেই, তিনটে তো হয়েই গেল। ওকে, আরো কিছু তোমরা বই খুঁজে পেলে বা আমার নোট যা পড়লাম সেখান থেকেই পেয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের কোষ শেষ, কোষের সমস্ত কিছু আমরা ডিটেলে পড়ে ফেলেছি এবং সামনেই তোমাদের পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও। কোনো ডাউট থাকলে জানাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, বা নিতান্তে কমেন্টেই লেখো, আমি ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলো, ক্লাস 8-এর একটা গোটা ইউনিট তোমাদের সাথে কাটালাম পড়িয়ে, আর আরও পড়াবো সেকেন্ড ইউনিটেও। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।